স্টার্ট। বই খাতা খাতা খুলে রাখো, বই টই খুলে রাখো, আজকে কাজে লাগবে। হ্যাঁ, তো এই এর আগের দিন আসলে ব্যালেন্সিং এর ক্লাসটা দেখছো? তাহলে তুমি যদি ট্র্যাকে না যাও, ক্লাস টেন এনি হাউ রেজাল্ট ভালো করতেই হবে। তাহলে এবার চলে আসি যে জানতাম। তাহলে দেখো, এর আগের দিন আমরা কিভাবে কেমিক্যাল ইকুয়েশন বানাতে হয়, কিভাবে ওটা ব্যালেন্স করতে হয়, মোটামুটি একটা আইডিয়া পাইছি। তবুও অনেক প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করার কিছু মানে 2-3 পেজের অনেকগুলো কেমিক্যাল ইকুয়েশন দিব, তোমরা ব্যালেন্স করার চেষ্টা করবা। আরো ফার্দার মোর, আরো যখন এই চ্যাপ্টারটা নিয়ে যাব, ধরো না আমি তোমাকে দিলাম NH4Cl প্লাস ড্যাশ অ্যারো Na2C NH4CO3 প্লাস ড্যাশ। ওই ড্যাশ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো তোমরা ফিল আপ করতে পারবা, শিখে গেলে। এখন আমরা ওই জায়গাটাতে যাচ্ছি। তো যাই হোক, একটা কেমিক্যাল ইকুয়েশনকে আরো ইনফরমেটিভ বানানোর জন্য কি 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 করা যেতে পারে। যেমন আমি তোমাকে বলছি, ধরে নাও কথার কথা, আমি তোমাকে বললাম এ প্লাস বি অ্যারো দিয়ে সি প্লাস ডি। এটা আমাদের হাতে কেমিক্যাল ইকুয়েশন আছে, যেখানে এই সাইডের গুলো রিঅ্যাক্ট্যান্টস আর এই দিকের গুলো হচ্ছে প্রোডাক্ট। তো 1 নম্বর আমরা কি দিতে পারি, যে এদের ফিজিক্যাল স্টেট দিতে পারি। কিভাবে দিতে পারি, ধরে নাও এ হচ্ছে সলিড, তাহলে এস, বি হচ্ছে লিকুইড, তাহলে এল স্মল হাতে, সি হচ্ছে মনে করো সলিড, আর ডি মনে করো গ্যাস, এরকম দেওয়া যায়। আবার আরেকটা জিনিস হয় অ্যাকুয়াস সলিউশন। ধরে নাও বি হচ্ছে অ্যাকুয়াস সলিউশন, মানে বি এর সাথে জল মিশানো আছে, তাহলে AQ এরকমও লেখা যায়। না মানে আমি বলছি আইদার, মানে লিকুইড না হয়ে দেখা গেল বি হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা জলের সাথে মিশানো আছে। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড সবসময় পিওর 100% অ্যাসিড নেওয়া হয় না, ওটাকে জলের মধ্যে একটু মিশাই নেওয়া হয়। তো ওগুলোর জন্য লিখতে হয় অ্যাকুয়াস সলিউশন, AQ এরকম লিখতে হয়। তো ফিজিক্যাল স্টেট গুলো ইন্ডিকেট করতে হবে। এটা একটা ইনফরমেশন। 2 নম্বর কি, যে আমরা হিট চেঞ্জ কে ইন্ডিকেট করতে পারি। যদি কোনো হিট চেঞ্জ না হয় তাহলে কিছুই দেওয়ার দরকার নেই। কিন্তু এর আগের দিন আমরা পড়েছিলাম এক্সোথার্মিক রিঅ্যাকশন। এখানে ফলত এক্সোথার্মিক রিঅ্যাকশন হিট প্রডিউসিং না হিট অ্যাবজর্বিং? হিট প্রডিউসিং, তোমার টেম্পারেচার বাড়বে, তাহলে এইদিকে হিট লিখতে হবে, এইদিকে হিট লিখতে হবে। আর যদি হিট অ্যাবজর্বিং হয় তাহলে এইদিকে হিট লিখতে হবে, এইদিকে, মানে যদি ঠান্ডা হয়ে যায় টেম্পারেচারটা। আর যদি তোমাকে গরম করতে হয়, তোমাকে এক্সট্রা করে হিট দিতে হয়, জিনিসটা ঠান্ডা হবে না কিন্তু তোমাকে এক্সট্রা করে হিট দিতে হচ্ছে, তাহলে অ্যারোর উপরে হিট দিতে হয়। বুঝতে পারলে তো? তো শুধুমাত্র এই কেসটা, যেটাতে হিট আমরা লাস্টে লিখছি, এটা শুধু এক্সোথার্মিক, এটা এক্সোথার্মিক। আর এই দুটা কেস যেটা বললাম, আইদার অ্যারোর একদম সাইডে A+B+ হিট, অথবা অ্যারোর উপরে, এটা হচ্ছে এন্ডোথার্মিক, এটা হচ্ছে এন্ডোথার্মিক। তো স্যার কখন, ব্যাপারটা হচ্ছে কখন A+B+ হিট অ্যারো C+D লিখবো, আর কখন A+B অ্যারো দিয়ে ওপরে হিট তারপরে C+D লিখবো, আর কখন A+B অ্যারো C+D+ হিট, এটা কখন লিখবো। যদি এক্সোথার্মিক হয় তাহলে তো এটাই এটাই। আর এবার এন্ডোথার্মিক 2 রকমের হতে পারে, যে দেখা গেলো তুমি হিট দিচ্ছ না, সিস্টেমটা নিজে নিজেই আশপাশ থেকে হিট নিয়ে ঠান্ডা হয়ে গেল, তাহলে এই দিকে দেখবো। যদি কুল হয়ে যায়, বুঝতে পারলাম। আর দেখা গেলো তোমাকে গ্যাসে বা ওভেনে হিট দিতে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনটা করানোর জন্য,
তাহলে তোমাকে অ্যারোর উপরে দিতে হবে। দুটাই কিন্তু এন্ডোথার্মিক, হিট অ্যাবজর্ব করছে, কিন্তু দুটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। এখানে তোমাকে কোনো আলাদা করে হিট অ্যাপ্লাই মানে দিতে হচ্ছে না গ্যাসে বা ওভেনে। ওটা আশপাশ থেকে বা যে বিকারের মধ্যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে ওই বিকারের গায়ে থেকে হিট নিয়ে ঠান্ডা করে দিচ্ছে বিকার। আর এক্ষেত্রে তোমাকে ওভেন বা কিছুতে একটা হিট দিতে হচ্ছে। এটা হচ্ছে এন্ডোথার্মিক, দুটাই কিন্তু এন্ডোথার্মিক। তো এটা একটু মাথায় রাখবে। তাহলে ওটা তোমাকে জানতে হবে যে হ্যাঁ এই কেমিক্যাল রিয়াকশনে হিট দিতে হয়, এই কেমিক্যাল রিয়াকশন কুল ডাউন হয়, এগুলো মুখস্থ রাখতে হবে। হুম। যেমন এর আগের দিন আমরা বললাম না এন্ডোথার্মিক রিয়াকশন, জিনিসটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, ওটা তো মনে রাখতে হবে। আর একটা কি যে তোমাকে হচ্ছে কন্ডিশন দিতে হয়। কন্ডিশন যেমন সাপোজ আমি বললাম যে এক্স প্লাস ওয়াই অ্যারো ডাব্লিউ প্লাস জেড, যা যা স্টেট দেওয়ার গ্যাস না কি এগুলো দিয়ে দিলাম, মনে করো সলিড লিকুইড যা দেওয়ার দিলাম। এবার সাপোজ কথার কথা এটা করার জন্য একটা ক্যাটালিস্ট লাগে। ক্যাটালিস্ট ক্যাটালিস্ট লাগছে। ক্যাটালিস্ট কি? ক্যাটালিস্ট একটা কেমিক্যাল, কিন্তু ক্যাটালিস্ট হচ্ছে কেমিক্যাল রিয়াকশনে শুধু স্পিডটাকে বাড়ায় বা কমায়, কিন্তু নিজে কেমিক্যাল রিয়াকশনে টেক পার্ট করে না। ধরে নাও তোমাকে ক্যাটালিস্ট দিতে হচ্ছে PbNO3 লিড নাইট্রেট দিতে হচ্ছে। লিড নাইট্রেট কেমিক্যাল রিয়াকশনের স্পিডটা বাড়াবে কিন্তু নিজে টেক পার্ট করবে না। বা আরো হয় কন্ডিশনের জন্য দেখা গেলো সানলাইট লাগছে, যেমন ফটোসিনথেসিস আমরা সানলাইট লিখে থাকি থাকি না। এই কন্ডিশন যদি থাকে ওই কন্ডিশন গুলো লিখতে হবে, লিড নাইট্রেট মিশায় দেওয়া হয়। ব্যাপারটা বুঝতে পারলা জিনিসটা কি? এবার দেখো সব ক্ষেত্রেই কিন্তু সব কেমিক্যাল রিয়াকশনেই যে কন্ডিশন লাগে এমন কোনো মানে নেই। কোনো কোনো কেমিক্যাল রিয়াকশনে লাগতেও পারে, কোনো কোনো কেমিক্যাল রিয়াকশনে নাও লাগতে পারে। তাই স্পেসিফিক্যালি যেগুলো কেমিক্যাল রিয়াকশনে কন্ডিশন লাগে শুধু ওই দুই চারটা মুখস্থ রাখলেই কাজ হয়ে যাবে। বুঝতে পারলা তো? ওটা নিয়ে অত চাপ নিও না। তো দেখি কতগুলো এক্সাম্পল দেখে নিই। যে এই যে যেমন ধরো এক নাম্বারটা কি, যে টু ইন্ডিকেট ফিজিক্যাল স্টেট। যেমন এইখানে কোনো স্টেট দেওয়া নেই, এরকম স্টেট দেওয়া নাই, কিন্তু এর পরেরটাতে দেখো জিঙ্ক সলিড ব্র্যাকেটে এইচ লেখা, H2SO4 এর অ্যাকোয়াস সলিউশন জল মিশানো যে শিখালাম যে ওইটা নিল। ZnSO4 যেটা তৈরি হচ্ছে এটাও অ্যাকোয়াস সলিউশন তৈরি হবে। হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, জি লিখতে হবে, স্টেট গুলো লিখতে হবে এরকম। এটা এক নম্বর হয়ে গেল। আরো আছে অনেক, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। হ্যাঁ, তাহলে এই যে জি, এদিকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে যেটা সলিড, আর প্লাস ওয়াটার তৈরি হচ্ছে যেটা লিকুইড। এটা ওয়ান পেবো না, এটা এল, ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। বুঝতে পারলে তো? এবার দেখো ক্যালসিয়াম কার্বনেট যেটা এস, এটা কিন্তু একটা প্রেসিপিটেট। তোমাদেরকে এর আগের দিন প্রেসিপিটেট শিখালাম। প্রেসিপিটেট কি? এই যে দেখো নিচে লেখা আছে হোয়াইট পিপিটি। পিপিটি মানে প্রেসিপিটেট। এগুলো এগুলো লিখে দিতে হয়, কালার মেনশন করতে হয়। হ্যান্ডকাম। আর কোনো প্রবলেম এখানে? এই কেমিক্যাল ইকুয়েশন গুলো কিন্তু মুখস্থই করতে হবে আপাতত এই চ্যাপ্টারের জন্য। পরবর্তীতে যখন আমরা অ্যাসিড বেস করবো, মেটাল নন মেটাল করবো, তখন এগুলো শিখিয়ে দেবো। এর পরের পার্টটাতেই চলে আসবে, চিন্তা করবো। এখন খালি শেখো কেমিক্যাল ইকুয়েশন কিভাবে লিখতে হয়, কিভাবে ইকুয়েশনটা হচ্ছে ওগুলো পরে বলছি। আবার এইখানে দেখো যে 2 নম্বর পয়েন্ট কি ছিল? টু ইন্ডিকেট দ্য হিট চেঞ্জ। যেমন এই কেমিক্যাল রিয়াকশনটাতে কার্বন প্লাস অক্সিজেন, হ্যাঁ কার্বন ডাই অক্সাইড প্লাস হিট। এবার হিটটা লাস্টে লেখা হয়েছে, তাহলে এটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? এক্সোথার্মিক রিয়াকশন, এই যে 1 নম্বর এক্সোথার্মিক। তাহলে এক্সোথার্মিক হলে হিটটা একদম লাস্টে লিখতে হয়। অনেক হিটের সিম্বল আছে, তোমরা হিটের বদলে এইরকম ডেল্টা বা ট্রায়াঙ্গেল সিম্বল ইউজ করতে পারো। এটা মানে হিট। এগুলো কিছু মুখস্থ করতে হবে না, এগুলো এমনি রিডিং পড়ুন। ঠিক আছে? এগুলো তোমাকে শিখাচ্ছে যে একটা কেমিক্যাল ইকুয়েশন কি কিভাবে লিখতে হয়। হুম।
এক্সামে দিয়ে দিবে এটা কেমিক্যাল ইকুয়েশন, মনে করো এদিকে রিঅ্যাকট্যান্টস দিয়ে দিলো, তোমাকে প্রোডাক্ট লিখতে হবে। তোমাকে রিঅ্যাকট্যান্টস লিখে দিলো, প্রোডাক্ট লিখতে হবে। তারপরে তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট কাইন্ড অফ হিট চেঞ্জ অকার্স ইন দিস কেমিক্যাল রিঅ্যাকশন, ডিফাইন দ্য কেমিক্যাল রিঅ্যাকশন, মানে এক্সোথার্মিক ওটা ডিফাইন করতে বললো। এরকম রাইট অ্যানাদার এক্সাম্পল অফ এক্সোথার্মিক রিঅ্যাকশন, এটা না বললো অন্য একটা তোমাকে লিখতে বললো, এরকম। তারপরে এইখানেও দেখো, এখানেও কিন্তু হিট তৈরি হচ্ছে, এই যে 2 নাম্বার, এই যে এটাতে মিথেন, এটাকে অক্সিজেনের সাথে যখন রিয়াক্ট করলাম তখন কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর হিট তৈরি হচ্ছে। মিথেন কিন্তু ফ্লেমেবল গ্যাস, এখানে মিথেনকে পুরানো হচ্ছে। মিথেন, এই যে দেখো লেখা আছে ন্যাচারাল গ্যাস, পেট্রোলের মধ্যে থাকে, ডিজেলের মধ্যে থাকে মিথেন। তো পেট্রোল ডিজেলকে অক্সিজেনের প্রেজেন্সে পুরালে তো হিট তৈরি হবে, ঠিক না? এখানে কিন্তু দেখো ভুলো না, এই যে দেখো স্টেট কিন্তু মেনশন করেছে, প্রত্যেকটা স্টেট মেনশন করা আছে। আচ্ছা, এই যে এই জিনিসগুলো দেখবে, এগুলো মার্কিং করে নাও যে বার্নিং অফ ন্যাচারাল গ্যাস ইজ অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন বিকজ হিট ইজ প্রডিউসড ইন দিস রিঅ্যাকশন। যাতে এটা ব্র্যাকেট করে নাও, এই জিনিসগুলো লাগবে তো, বুঝছো? লাইন লাগবে। কেমিস্ট্রিতে তোমাদেরকে, কেমিস্ট্রি আর ফিজিক্সে, আমি অনেস্টলি বলছি, কেমিস্ট্রি আর ফিজিক্সে তোমাদেরকে অনেক টাইম দিতে হবে। বায়োলজি হয়ে যাবে, বায়োলজি আরামসে হয়ে যাবে। কেমিস্ট্রি আর ফিজিক্সে কিন্তু অনেক টাইম দিতে হবে। কেমিস্ট্রি, বিশেষ করে কেমিস্ট্রি, এত কেমিক্যাল রিয়াকশন, কোনটা ছাড়বা? কোনটাই ছাড়া যাবে না। আবার এইখানেও দেখো, আমরা যে খাবার খাই, ধরো না গ্লুকোজ, গ্লুকোজ যখন সেলের মধ্যে ঢোকে, মনে আছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া অক্সিজেন দিয়ে গ্লুকোজকে ব্রেকডাউন করে, প্রসেসটার নাম কি ছিল? কি রেসপিরেশন? অ্যারোবিক রেসপিরেশন। অক্সিজেনের প্রেজেন্সে গ্লুকোজকে ব্রেকডাউন করে করে কি বানাচ্ছিল? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি। যে এনার্জিটা কিসের মধ্যে যেন স্টোর করে রাখি আমরা? এটিপি। তো রেসপিরেশনও, এখানে এনার্জি লাস্টে লেখা, হিটও তো একটা এনার্জি, এখানেও এনার্জি লাস্টে লেখা। তাহলে রেসপিরেশন একটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক রিয়াকশন? এক্সো লাস্টে আছে মানেই এক্সো। তাহলে এই যে এখান থেকে এই যে এতটা ব্র্যাকেট করে দাও। খুব ইম্পর্টেন্ট এগুলো জিনিস, দেখো কেমিস্ট্রির সাথে বায়োলজি রিলেট করে দিয়েছি, ঠিক আছে? আবার এইখানে দেখো এন্ডোথার্মিক, এবার দেখে নিই একটু এন্ডোথার্মিক। এই যে এন্ডোথার্মিক রিয়াকশন, এই যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখানে হিট আবার অ্যাবজর্ব হচ্ছে করে নাইট্রোজেন মনোক্সাইড তৈরি হচ্ছে। এই যে হোয়েন নাইট্রোজেন এন্ড অক্সিজেন আর হিটেড, এই যে হিট দেওয়া হচ্ছে টু এ ভেরি হাই টেম্পারেচার, দে কম্বাইন টু ফর্ম নাইট্রোজেন মনোক্সাইড এন্ড এ লট অফ হিট ইজ অ্যাবজর্বড ইন দিস রিয়াকশন। তাহলে এটা কিন্তু আবার এখান থেকে এই যে এতটা, এরকম করে যদি হিট অ্যাবজর্ব হয় তাহলে তোমাকে এই সাইডে লিখতে হবে, অ্যারোর এই দিকে লিখতে হবে, এন্ডোথার্মিক লিখতে হবে। এটাকে ব্র্যাকেট করে দাও, খুব ইম্পর্টেন্ট। এখানেও দেখো, এখানে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি সিম্পল হিট করো, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুন, এটাকে তুমি হিট করো, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে হিটটা এইদিকে, কারণ এটাও এন্ডোথার্মিক। এটাও করে দাও, এই যে এখান থেকে এত অবধি। এটা দেখো, এখানে একটা জিনিস কি, একটা জিনিস এইদিকে দেখবা সবাই, একটা লাইন লেখা আছে, খুব ইম্পর্টেন্ট লাইন। ক্যালসিয়াম কার্বনেটকে যদি এ ধরি, তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে যদি বি ধরি, আর কার্বন ডাই অক্সাইডকে যদি সি ধরি, তাহলে এটা স্প্লিট হয়ে বি আর সি হয়ে গেল, একটা জিনিস ভেঙে দুটো জিনিস হয়ে গেল। এই ধরনের রিয়াকশনকে ডিকম্পোজিশন রিয়াকশন বলে, একটা জিনিস ভেঙে যাওয়া। তো অল দা ডিকম্পোজিশন রিয়াকশনস রিকোয়ার্ড এনার্জি। যত এরকম ডিকম্পোজিশন রিয়াকশন তোমরা এর পরের পার্ট গুলোতে পড়বা, সব এগুলো হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। এগুলোতে কোনো না কোনো ফর্মে এনার্জি লাগবে, ভাঙতে হলে। কি বুঝতে পারলা জিনিসটা? আচ্ছা, ফটোসিনথেসিস বলো, ফটোসিনথেসিসে সানলাইটের এনার্জি অ্যাবজর্ব হয় না এনার্জি রিলিজ হয়? অ্যাবজর্ব হয়। তাহলে অ্যাবজর্ব হওয়া মানে এন্ডোথার্মিক। এই যে হোয়াই ফটোসিনথেসিস ইজ এন্ডোথার্মিক, দিয়ে দিল কোশ্চেন, পারবা তো? সানলাইট এনার্জি এখানে অ্যাবজর্ব হয়।
তারপরে যদি তুমি এই যে দেখো, তুমি যদি ওয়াটারকে ডিকম্পোজিশন করো, ডিকম্পোজ করলে হাইড্রোজেন আর অক্সিজেন পাবে। ডিকম্পোজিশন রিয়াকশন মানে কি, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? এন্ডোথার্মিক। তাই এখানে ইলেকট্রোলাইসিস দিতে হয়, মানে ইলেকট্রিসিটি দিতে হয় ইন দা ফর্ম অফ এনার্জি, ওয়াটারকে ভাঙতে হবে। তা সেই জন্য ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার ইজ অলসো এন্ডোথার্মিক রিয়াকশন, এটাও ব্র্যাকেট করে দাও। কি বুঝতে পারলা? আচ্ছা, আর 3 নাম্বার কি যেন ইন্ডিকেট করতে হবে? 3 নাম্বার কি ইন্ডিকেট করতে হবে একটা কেমিক্যাল ইকুয়েশনের কন্ডিশন? 3 নাম্বারে চলে আসে। যেমন এই যে দেখো এখানে পটাশিয়াম ক্লোরেট, তাই এখানে পটাশিয়াম ক্লোরেট দুটো জিনিসে কনভার্ট হয়ে যাচ্ছে, বলো তো এটা কি ধরনের রিয়াকশন? ডিকম্পোজিশন রিয়াকশন। একটা জিনিস ভেঙে দুটো হয়ে গেল, তাহলে এটার জন্য কি দিতে হবে আমাকে? হিট, মানে যে কোনো ফর্মে এনার্জি দিতে হবে। দেখো এখানে এই যে হিট এনার্জি দিয়েছে, ডেল্টা বা ট্রায়াঙ্গেল মানে হিট বললাম, অ্যারোর উপরে দিয়েছে। প্লাস এখানে দেখো ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দেওয়া আছে, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডটা হচ্ছে এখানে কি, ক্যাটালিস্ট। দেখো যেই জিনিসগুলো তৈরি হলো, মানে প্রোডাক্ট, দেখছো তো এই প্রোডাক্টে কোথাও এমএন আছে? প্রোডাক্ট যেগুলো তৈরি হলো ওখানে কোথাও এমএন, এই যে ম্যাঙ্গানিজ, এটা কি ঢুকলো? না। তাহলে ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা কেমিক্যাল যে এই কেমিক্যাল রিয়াকশনটাকে ট্রিগার করলো, কিন্তু নিজে কেমিক্যাল রিয়াকশনে টেক পার্ট করলো না, তাকে ক্যাটালিস্ট বলে। ঠিক আছে, আমাদের বডিতেও অনেক ক্যাটালিস্ট আছে, ওগুলোকে এনজাইম বলে, ওগুলো প্রোটিন দিয়ে তৈরি। এগুলো ইনঅর্গানিক ক্যাটালিস্ট। এই MnO2 এগুলো ইনঅর্গানিক ক্যাটালিস্ট। তো তুমি যদি MnO2, স্যার MnO2 ছাড়া শুধু যদি হিট দিই তাহলে কেমিক্যাল ইকুয়েশন রিয়াকশনটা হবে না? হবে, একটু টাইম লাগবে, ধীরে ধীরে হবে। কিন্তু MnO2 দিলে একদম কয়েক সেকেন্ডে হয়ে যাবে। MnO2 না দিলে হয়তো কয়েক ঘন্টা লাগতো। কি বুঝতে পারলা? এই যে দেখো, পটাশিয়াম ক্লোরাইড এখান থেকে এই যে এতটা, এই যে MnO2 ইজ দ্য ক্যাটালিস্ট। মার্ক করা গেল। তারপরে হচ্ছে এই যে দেখো, কার্বন মনোক্সাইড এর সাথে যদি হাইড্রোজেনকে লাগাতে চাও, লাগালে তুমি মিথানল পেয়ে যাবে। মিথানল এটা এক ধরনের অ্যালকোহল, কার্বনের কম্পাউন্ড চ্যাপ্টারে ভালো করে আরো পড়াবো। তো এটার জন্য তোমাকে কি লাগবে, কন্ডিশন কি কি? তোমাকে 300 ATM, এটিএম মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, 300 অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগবে, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে, আর তোমাকে জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডের মিক্সচার দিতে হবে। এটা কি বললাম, 300 অ্যাটমসফিয়ারটা কি বললাম বলো তো? প্রেসার। 300 ডিগ্রি সেলসিয়াসটা কি, টেম্পারেচার। আর এই দুটার মিক্সচারটা কি, ক্যাটালিস্ট। তাই এগুলো কন্ডিশন। বুঝতে পারছো তো? বুঝতে পারছো না? চেষ্টা না করলে হবে না, আমি কেউ তোমাকে বেটে খাওয়াতে পারবে না এগুলো জিনিস। এগুলো দেখে দেখে শুনে শুনে এগুলো শিখতে হবে। ইন্টারেস্ট থাকলে শিখবা, মার্কস পাওয়ার ইচ্ছা থাকলে, আর না হলে বাদ দাও। দাঁড়াও আমি এটা ইয়ে করে দেবো, ফিক্স করে দিই। তো তাহলে দেখো, মিথানল তৈরি করতে হলে, আর এই কেমিক্যাল রিয়াকশনটা মানে আমি অনেকবার ফ্রিকোয়েন্টলি দেখেছি স্যাম্পল পেপারে আর প্রিভিয়াস পেপারে। তোমাকে কার্বন মনোক্সাইড এই ইকুয়েশনটা এইভাবে দিল না, তোমাকে এরকম ওয়ার্ডে লিখে দিল, এরকম একটা সেন্টেন্স: টু প্রডিউস মিথানল ফ্রম কার্বন মনোক্সাইড and hydrogen, what are the conditions necessary? Write down the chemical equation. দুইটা কোশ্চেন তোমাকে বলতে, প্রথম কোশ্চেন কন্ডিশন এগুলো বলে দিলা, 300 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 300 কোথায় গেল, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডের মিক্সচার। মিক্সচার 1 নম্বর। আর 2 নম্বর কোশ্চেন, রাইট ডাউন দ্য কেমিক্যাল ইকুয়েশন। এই যে তোমাকে কেমিক্যাল ইকুয়েশনটা লিখলো, তাহলে এই দুটা কোশ্চেন অ্যাটেন্ড করলে 2 এ 2 পাবা। বুঝলা কথাটা? আউট অফ এসচাল কিচ্ছু দিবে না।
ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা নেই। আউট অফ এক্সচাম কিচ্ছু দিবে না, কিন্তু ব্যাড নিউজ যেটা আমি শুরুতেই বলছি, তুমি তো আসো নাই। এই বছর সায়েন্সের কোশ্চেন জলের মতো বানাইছি, তোমাদের বেলায় একটু চাপ আছে, হ্যাঁ। আচ্ছা, এই এত অব্দি করে দাও, ওগুলো কন্ডিশন লিখতে হবে। সেই জন্য আমি বলছি এইবার কিন্তু, আমি যেই রকম এক্সপেক্ট করেছিলাম যে এই বছর সায়েন্সের কোয়েশ্চেনটা যতটা টাফ হবে আমি এক্সপেক্ট করেছিলাম, তার আগের বার একটা টাফ হয়েছিল। হ্যাঁ, তার আগের বার একবার ইজি একবার টাফ করে। এইবারে তিনটা সেটই জল ভাত। এমন না যে দুটা সেট ইজি একটা সেট কঠিন, তিনটা সেটই ইজি দিয়েছে, একবারে জল ভাত। সবাই পরীক্ষা দিয়ে এসে বলছে যে স্যার ভালো হয়েছে। এখন স্টুডেন্টদের কথা, স্টুডেন্টদের ভালো হওয়া মানে আকাশ পাতাল তফাৎ। ও বলবে 80 পাবেন, 60। যাই হোক, এবার চলে আসো হচ্ছে ফটোসিনথেসিস। বলো ফটোসিনথেসিসে কি কি কন্ডিশন লাগে? সানলাইট লাগে, ক্লোরোফিল লাগে। এগুলো কিন্তু কন্ডিশন না, এগুলো কিন্তু রিয়াক্টেন্টস, এগুলো প্রোডাক্ট। এইগুলো হচ্ছে এরোর উপরে যেগুলো লিখছি বা নিচে যেগুলো লিখছি ওগুলো হচ্ছে কন্ডিশনস, এগুলো ইম্পর্টেন্ট। কি বুঝতে পারলো তো? এখনো পর্যন্ত বোঝার ক্ষেত্রে কোনো কিছু কঠিন আসেনি, শুধুমাত্র কেমিক্যাল ইকুয়েশন গুলাই বড়। ইলেকট্রোলাইসিস, ওয়াটারের ইলেকট্রোলাইসিস। তুমি যদি ওয়াটারকে H2O, ওয়াটারকে যদি ভাঙতে চাও কি কি গ্যাস পাবা? H2O এর মধ্যে কি কি গ্যাস আছে বলো? হাইড্রোজেন আর অক্সিজেন। এবার কিন্তু তার জন্য তোমাকে ইলেকট্রিসিটি দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে। কোথাও কন্ডিশন হিসাবে সানলাইট লাগে এনার্জি হিসাবে, কোথাও হিট লাগে, কোথাও কি ইলেকট্রিসিটি লাগে, সবগুলাই এনার্জির আলাদা আলাদা ফর্ম। এটা ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করো। এখানে অক্সিজেন দুটা, এখানে অক্সিজেন একটা, তাহলে এখানে দুই বসবে। তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল? চারটা, তাহলে এখানেও দুই বসবে, তাহলে হাইড্রোজেন হয়ে গেল চারটা। কি হলো? তাহলে ইম্পর্টেন্ট এক্সাম্পলস অন রাইটিং অফ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। স্টেপ গুলা আমি সব বলে দিয়েছি, এগুলা মুখস্থ করতে যায় না দয়া করে, এগুলা জাস্ট রিডিং করে রাখবে, এগুলা শিখাচ্ছি অনলি ফর রিডিং। শুধু রিডিং না, রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, এগুলো নট ফর মেমোরাইজিং। তোমাকে এখান থেকে কোনো কোয়েশ্চেন দিবে না, হোয়াট আর দ্য স্টেপস ফর রাইটিং কেমিক্যাল ইকুয়েশন বলে দিবে। তোমাকে একটা বর্ড ইকুয়েশন দিয়ে দিলো, তোমাকে বলবে ওটা কেমিক্যাল ইকুয়েশনটা লেখো, বা এ প্লাস বি এরকম করে দিয়ে দিলো কিছু একটা, তোমাকে বললো কমপ্লিট দ্য কেমিক্যাল ইকুয়েশন, স্যাম্পল গুলো বলে দিবে। পাঁচটা কেমিক্যাল ইকুয়েশন দিবে যেটাতে 3 মার্কস থাকবে, পাঁচটার জন্য 3 মার্কস। না না, আমি বলছি এক এক পাঁচটা কেমিক্যাল ইকুয়েশন লিখলে তুমি 3 মার্কস পাবা। হ্যাঁ, একটার জন্য তিন না, পাঁচটার জন্য তিনটা। তাহলে তোমরা একটু কপিটা বের করো, কপিটা বের করো। তোমরা হচ্ছে কয়েকটা করো এখান থেকে, স্যাম্পল প্রবলেম 1 করো, বই বন্ধ করে দাও। বইটা বন্ধ করে দাও। এখানে ওয়ার্ড ইকুয়েশন দেওয়াই আছে, এই যে দেখে নাও। রাইট এ ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য ফলোইং রিঅ্যাকশন, মিথেন বার্নস ইন অক্সিজেন টু ফর্ম কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। শুধুমাত্র এই স্যাম্পল প্রবলেম ওয়ানটার জন্য মিথেন এর ফর্মুলা কি, অক্সিজেনের ফর্মুলা কি, কার্বন ডাই অক্সাইড কি, ওয়াটার কি দিয়ে দিলাম, পরের গুলোর থেকে দেবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা 1 মিনিট করো, একটা 1 মিনিটে, বেশি টাইম নেওয়া যাবে না।
হলো, ব্যালেন্সিং করা হয়ে গেছে, মিলিয়ে নাও। আমি বেশি টাইম দিব না। এই যে না, এটা ব্যালেন্স না, ব্যালেন্স করাটা কোথায় আছে? এই লাস্টেরটা মনে হয় না। মিথেন প্লাস দুটা অক্সিজেন, তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। পরের পেজটা লোড হচ্ছে না কেন রে ভাই? একদম এগুলো অত, এই যে ডিসকাশন ডিসকাশন লেখা আছে যে, এই যে দেখো, এগুলা জাস্ট এমনি রিডিং করে রাখো, ওগুলা তো ওগুলা শেখা হয়ে গেছে, এগুলো ডিসকাশন ডিসকাশন শেখা হয়ে গেছে। এই কি রে ভাই? হ্যাঁ ঠিক আছে। আর এইদিকে হচ্ছে, না, তোমরা তোমরা ইয়ে লিখছো, গ্যাস গুলা লিখছো, স্টেট গুলা লিখছো, লাস্টে হিট প্রডিউস হয় এটাও লেখো। এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, লাস্টে হিট প্রডিউস হয়। আচ্ছা তারপরে এই যে এইটা হ্যাঁ, এই যে এটা করো, এই যে লাস্টের দিকে এখান থেকে এটা পড়ে নিয়ে কেমিক্যাল ইকুয়েশনটা লেখার চেষ্টা করো। যদি কোনো কিছু লাগে তাহলে আমি বলে দিচ্ছি। অন অ্যাডিং অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা জানো? হাইড্রোক্সাইড মানে OH, NaOH লেখো, NaOH to an aqueous solution of copper sulfate। কপার সালফেটের কেমিক্যাল ইকুয়েশন জানো? CuSO4, CuSO4, ক্যাপিটাল সি স্মল ইউ, সি হয়ে গেল কপার, আর সালফেট মানে হচ্ছে SO4। তাহলে কপার হাইড্রোক্সাইড তৈরি হবে বলেছে, কপার হাইড্রোক্সাইড, কপার মানে Cu, হাইড্রোক্সাইড মানে OH, আর কপারের ভ্যালেন্সি 2, তাই OH নিচের তলায় 2 চলে আসবে, OH এর নিচে 2 চলে আসবে, CuOH2 এরকম বলেছে। ইজ প্রেসিপিটেটেড এন্ড সোডিয়াম সালফেট, সোডিয়াম মানে হচ্ছে Na, সালফেট মানে হচ্ছে SO4, কিন্তু SO4 এর ভ্যালেন্সি 2, সোডিয়ামের 1, তাহলে N এর নিচে 2 চলে আসবে, Na2SO4। এবার তাহলে কেমিক্যাল ইকুয়েশনটা কমপ্লিট করো, ব্যালেন্স করে স্টেট ফেট সব লিখে। আচ্ছা একটা জিনিস, যেগুলোর পাশে, যেগুলো অ্যাকোয়াস সলিউশন লেখা মনে তো আছে তো, কি লিখতে হবে ব্র্যাকেটে? AQ। যেগুলোর অ্যাকোয়াস সলিউশন লেখা ওগুলোতে AQ লিখতে হবে। আর প্রেসিপিটেট বলো, প্রেসিপিটেটের ইয়ে কি, স্টেট কি? সলিড। পিপিটি তো লিখতেই হবে, নিচে পিপিটি লিখবাই, কিন্তু স্টেটটা ব্র্যাকেটে এস লিখতে হবে, প্রেসিপিটেট মানে এস, সলিড। আর সোডিয়াম সালফেট যেটা সলিউশনে থেকেই গেল, ওটা মিশে থাকলো মানে ওটাও অ্যাকোয়াস সলিউশন, ওটাও AQই লিখতে হবে, সোডিয়াম সালফেটটা AQ। ব্যালেন্স করেছো? ফাইনাল একদম যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে, এই যে এটা CuSO4 aqueous solution, NaOH aqueous solution, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা প্রেসিপিটেট ওটা সলিড, বাকি যেটা পড়ে থাকলো ওটাও অ্যাকুয়াস। ব্যালেন্সিং দেখে নাও, এই যে এটার সামনে শুধু 2 বসিয়ে দিয়েছে, ব্যাস। হয়েছে? আচ্ছা এবার নেক্সট প্রবলেমটাতে যাওয়ার আগে একটা জিনিস শিখতে হবে, দেখো, আয়রন 2 অক্সাইড আর আয়রন 3 অক্সাইড, আয়রনের ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয়, আয়রনের দুইটা ভ্যালেন্সি, আয়রনের ভ্যালেন্সি যখন 2,
অক্সিজেনের ভ্যালেন্সি তো শুধু 2 হয়, তাহলে 2 2 সিম্পলিফাই হয়ে যাবে, এর ভ্যালেন্সি এর তলায়, এর ভ্যালেন্সি এর তলায়, তাহলে 1 1 করেই থাকলো, তাহলে APO। বুঝলা জিনিসটা? এটাকে বলা হয় হচ্ছে তোমার ফেরাস অক্সাইড। আস যখন লেস, মানে যখন ভ্যালেন্সিটা আমরা কমটা নিচ্ছি তখন আস, ফেরাস। কিন্তু যদি ভ্যালেন্সিটা বেশিটা নিই, আয়রনের ভ্যালেন্সি 3ও হয়, 3ও হতে পারে, অক্সিজেনের ভ্যালেন্সি সবসময় 2। এটাকে তো আর সিম্পলিফাই করা যাবে না, এটা এর তলায় এটা এর তলায়, তাহলে এটা হয়ে গেল Fe2O3। এই যে Fe2O3 এটা আয়রন 3 অক্সাইড, যেটা আরেকটা নাম ফেরিক অক্সাইড। ইক লেস ভ্যালেন্সিটা নিলে আস, আর মোর ভ্যালেন্সিটা নিলে ইক ইউজ করা হয়। যেমন কপার Q+Q3, নর্মালি কপারের ভ্যালেন্সি 2, আবার কপারের ভ্যালেন্সি 3ও হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি, তাহলে দেখো আয়রন 2 অক্সাইড, আয়রন 2 অক্সাইড মানে হয়ে গেল তোমার AFeO। এই যে আয়রন 2 অক্সাইড মানে AFeO, আর আয়রন 3 অক্সাইড মানে হচ্ছে Fe2O3। এটাকে যদি তুমি প্লাস করো, তাহলে এখানে একটা আয়রন, এখানে দুটো আয়রন, তাহলে হয়ে গেল Fe3, আর এখানে একটা অক্সিজেন, এখানে তিনটা অক্সিজেন, এটা হয়ে গেল O4। তখন এটাকে বলে আয়রন 2,3 অক্সাইড। মানে তুমি আয়রন 2 অক্সাইড নিলা, আয়রন 2 অক্সাইড, আর তুমি যদি আয়রন 3 অক্সাইড দুটাকে যদি প্লাস করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে আয়রন 2 3 অক্সাইড। এখানে কিছুই না, তোমাকে আয়রন গুলোকে প্লাস করে দিতে হবে, একটা দুটা মিলে হয়ে গেলো তিনটা, আর এখানে অক্সিজেন একটা আর তিনটা মিলে হয়ে গেলো চারটা, Fe3O4। এই যে Fe3O4 is named as iron 2,3 অক্সাইড। বুঝতে পারলো তো? এই যে আয়রন 2,3 অক্সাইড, এই যে Fe3O4 ইকুয়াল টু FeO প্লাস Fe2O, মানে দুটাকে অ্যাড করলে তুমি এটা পাবা। অসুবিধা হলে বলো। তাহলে এবার এটার আরেকটা নাম ম্যাগনেটিক আয়রন অক্সাইডও। তাহলে এবার নেক্সট স্যাম্পলটাতে যাই, এইটা বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। করো তো, এটা চেষ্টা করো। দাও। Following reaction: heated iron metal reacts with steam to form iron 2,3 oxide and hydrogen. Heated iron metal, শুধুমাত্র আয়রন Fe reacts with steam। steam কি হয়? steam মানে কি? H2O। তাহলে Fe প্লাস H2O তোমাকে তৈরি করতে বলেছে আয়রন 2,3 অক্সাইড Fe3O4 এন্ড হাইড্রোজেন। তাহলে প্রথমে আগে রিঅ্যাকশনটা লেখো, স্টেট গুলো লেখো,
তারপরে ব্যালেন্সিং করো বা ব্যালেন্সিং করে দিয়ে স্টেট গুলো লেখো। সলিড সলিড, Fe3O4 মানে সলিড। H2O লিখলে কেন? হাইড্রোজেন শুধু তৈরি হয়। বুঝছে? ফাইনাল টা হচ্ছে এটা না, এখানে স্টেট ফেট লেখা নাই, স্টেট গুলো লেখা নাই তো। হ্যাঁ, ব্যালেন্সিং এর এটাই লাস্ট। নাও 3Fe 3Fe plus 4H2O, Fe3O4 solid plus H2 4H2। হ্যাঁ, হিট লিখিয়ে দিবা। এই যে না, এটা তো হিট অ্যাবজর্ব করে, হিট দিতে হলো। when heated, এটাকে শোনো, এটাতে না হিট দিতে হবে না, কারণ এখানে বলেছে কি যে হট আয়রন, অলরেডি বলা আছে হট আয়রন। এইটা আয়রনটা যে নেওয়া হবে এটাই রেড হট আয়রনই নিতে হবে। ওটার মধ্যে একটু স্টিম, ওটাকে স্টিমের উপরে ধরলে আয়রন টু মানে 3 4 Fe3O4 মানে আয়রন 2 3 অক্সাইড তৈরি হবে। আচ্ছা, হাইড্রোজেন প্লাস ক্লোরিন তৈরি হয়ে যাবে হাইড্রোজেন ক্লোরাইড HCl, এটাও কিন্তু গ্যাস। হাইড্রোজেনও গ্যাস, জি ক্লোরিনও গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড এটাও গ্যাস। ব্যালেন্সিং করো তো। হাইড্রোজেন মানে H2, ক্লোরিন মানে Cl2, কোনটা মনোঅ্যাটমিক ডায়াটমিক ওটা মনে রেখো, ক্লাস 9 এর পড়া। হুম। হাইড্রোজেন ক্লোরাইড HCl, ক্লোরিনের ফর্মুলা Cl2, শুধু Cl না, এই যে এগুলো তো ক্লাস 9 এর পড়া। ক্লোরিন ডায়াটমিক, একটা ক্লোরিন অ্যাটম একা একা থাকতে পারে না, সব Cl2। ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো সব ডাইঅ্যাটমিক। এই যে দেখে নাও, H2 প্লাস Cl2 তাহলে 2HCl, সবগুলোই গ্যাস। লাস্ট এই যে এটা করে নাও, হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন অ্যামোনিয়া, H2 প্লাস N2 NH3, দেখিয়ে দিলাম। ব্যালেন্সিংটা শুধু করে দাও আর স্টেট গুলো লিখে দাও। অ্যামোনিয়াও গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, নাইট্রোজেনও গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস। ঠিক আছে, এই যে দেখো ব্যালেন্সড, যে 3H2 প্লাস N2 2NH3। ব্যালেন্সিং এখন হোক ভুল হোক অসুবিধা নাই, চাপ নিও না। ধীরে 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 দেখবা তোমরা অন্যদেরকে শিখাই দিবে। আর এত কেমিক্যাল ইকুয়েশন আমরা করবো, পরে এটা ঠিক হয়ে যাবে। 6 নাম্বার, সোডিয়াম, সোডিয়াম প্লাস ওয়াটার তৈরি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস NaOH প্লাস H2। ব্যালেন্সিং 2 2Na, যেটা সলিড সোডিয়াম সলিড, ওয়াটার লিকুইড 2H2O,
NaOH হচ্ছে অ্যাকুয়াস সলিউশন আর হাইড্রোজেন হচ্ছে গ্যাস। ঠিক আছে, এটা আর করতে বলছি না, এটা দেখে নাও। আর sample problem 7, write a balanced chemical equation for the magnesium. Magnesium burns in oxygen to form magnesium oxide. এই চ্যাপ্টারের একদম ভেরি মোস্ট ফার্স্ট কেমিক্যাল ইকুয়েশন মনে মনে করছে, ম্যাগনেসিয়ামের রিবন যেটাকে তারের তারের মতো হয়। তাহলে ম্যাগনেসিয়াম ফর্মুলা কি? Mg প্লাস বার্নস ইন অক্সিজেন মানে O2, তাহলে কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড MgOH হোল 2। ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, তাহলে সিম্পলি MgO। তাহলে এখানে কয়টা অক্সিজেন? দুটা, এখানে একটা, তাহলে এখানে 2 বসাতে হবে, এখানে 2 Mg হয়ে গেল, তাহলে এখানে 2 বসাতে হবে, হয়ে গেল। হুম, হ্যাঁ বার্ন, এখানে হিট দিয়ে দিতে পারো। না দিতে হবে, দিতে হবে, যেগুলো যতগুলো পসিবল কন্ডিশন যা যা দরকার দেওয়া উচিত, বইতে থাকুক চাই না থাকুক, তুমি জানলে দিয়ে দিবা। তাহলে 2 Mg প্লাস O2 2 MgO। এখানে কিন্তু ইয়েগুলো দিতে হবে, স্টেট গুলো। ম্যাগনেসিয়াম হচ্ছে সলিড, অক্সিজেন গ্যাস, MgO হচ্ছে সলিড। এবার চলে আসো নেক্সট পার্টে, চলে আসো টাইপস অফ কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল রিঅ্যাকশন। এক্সারসাইজ পার করে চলে যাও। টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। আমার এটাতে লোড হতে এত টাইম নিচ্ছে না, বলার মতো না। আচ্ছা, এই যে দেখো, কোয়েশ্চেন বেসড অন হায়ার অর্ডার থিংকিং স্কিলস, এগুলো কোয়েশ্চেনই পরীক্ষায় আসে। জাস্ট একটা দেখাই। when a solution of substance X is added to solution of potassium iodide, then a yellow solid separates out from the solution. তার মানে কি? X প্লাস পটাশিয়াম আয়োডাইড, ইয়েলো কালারের একটা সলিড সেপারেট, মানে কি বলতো জিনিসটা? প্রেসিপিটেট, পিপিটি, ইয়েলো কালারের পিপিটি, এটা তৈরি হবে বলছে। What do you think the substance X likely to be? পটাশিয়াম আয়োডাইডের সাথে কি রিঅ্যাক্ট করলে ইয়েলো কালারের পিপিটি তৈরি হয়? দেখে বলো, মনে হচ্ছে? লিড নাইট্রেট, তাহলে এক্স হবে হচ্ছে PbNO3 লিড নাইট্রেট প্লাস পটাশিয়াম আয়োডাইড। এবার বলে নেম দ্য সাবস্টেন্স হুইচ দ্য ইয়েলো সলিড কনসিস্টস অফ। তাহলে ইয়েলো পিপিটিটার এবার নাম বলো। পটাশিয়াম lead iodide PbI2. Which characteristics of chemical reaction is illustrated by this example? বলো না, which characteristics? Formation of precipitate ছিল না, ফরমেশন অফ গ্যাস, ফরমেশন অফ প্রেসিপিটেট, চেঞ্জ অফ কালার, চেঞ্জ অফ টেম্পারেচার। তো এটা কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স? ফরমেশন অফ প্রেসিপিটেট। রাইট এ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন হুইচ টেকস প্লেস। তাহলে এটা কমপ্লিট করতে হবে। PbI2 প্লাস KNO3
ব্যালেন্সিং করে দিতে হবে। NO3 এখানে দুটো আছে, NO3 একটা, তাহলে এখানে দুই। পটাশিয়াম হয়ে গেল দুটো, তাহলে এখানে দুই করার জন্য দুই। আয়োডিন হয়ে গেল দুটো, আয়োডিন দুটো আছে, লেড একটা, লেড একটা, একটা। বুঝলা? তারপরে আবার তোমাকে ইয়ে করতে হবে, মেনশন দ্য ফিজিক্যাল স্টেটস অফ অল দা রিঅ্যাক্ট্যান্টস। PbNO3 হোল টু, PbNO3 হোল টু অ্যাকুয়াস সলিউশন, পটাশিয়াম আয়োডাইড অ্যাকুয়াস সলিউশন। যেটা ইয়েলো পিপিটি হয়, পিপিটি মানে কি, সলিড। আর যেটা বাঁচা কুচা থাকলো ওটাও এক না, অ্যাকুয়াস সলিউশন। কি বুঝতে পারলা জিনিসটা? এইরকম ভাবে কিন্তু, তাহলে এটা আমি কিভাবে লিখলাম, আমার মনে আছে তাই লিখলাম। এগুলার কোনো ট্রিক্স নাই, তোমাকে জানতে হবে যে হ্যাঁ পটাশিয়াম আয়োডাইডের ফর্মুলা Ki। তোমাকে জানতে হবে যে, মুখস্থ রাখতে হবে যে হ্যাঁ পটাশিয়াম আয়োডাইডের সাথে এক্স মানে হচ্ছে লিড নাইট্রেট রিঅ্যাক্ট করে ইয়েলো কালারের প্রেসিপিটেট তৈরি হয়, যেটা পটাশিয়াম লিড আয়োডাইড প্লাস KNO3। এটা মুখস্থ রাখতে হবে, কোনো উপায় নাই, এগুলোর কোনো শর্টকাট নাই। এগুলার শর্টকাট একমাত্র মুখস্থ রাখা। তুমি যত ভালো মুখস্থ রাখতে পারবা, এগুলা পরীক্ষায় তত ভালো নামাতে পারবা। তাহলে মাথা চুলকায় চলে আসতে হবে। তাই এই এই ধরনের ইয়েগুলো আসবে, এক্সাম্পল গুলো পরীক্ষায় আসবে। কেমিক্যাল ইকুয়েশনের চ্যাপ্টারটা আমাকে আবার নোট করতে হবে, বুঝতে পারছি এটা অনেক হেভি হয়েছে। এটাকে কম্প্রেস করে তারপরে ওয়ান নোটে লোড করতে হবে। বাপরে বাপ। তাহলে এবার চলে আসি যে টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনস। টোটাল তোমাদেরকে 5 রকমের কেমিক্যাল রিয়াকশন করতে হবে: কম্বিনেশন রিয়াকশন, ডিকম্পোজিশন রিয়াকশন, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট, অক্সিডেশন এন্ড রিডাকশন। সব থেকে ইজি প্রথম তিনটা, প্রথম চারটাই ইজি। অক্সিডেশন রিডাকশনও তোমার কোনো কঠিন না, সবগুলাই ইজি যদি ঠিক করে বুঝে যাও তাহলে ইজি। কম্বিনেশন রিয়াকশন, A+B কম্বাইন হয়ে সি তৈরি করবে। এটা সব থেকে ইজিয়েস্ট কেমিক্যাল রিয়াকশনের মধ্যে। দুটা জিনিস মিলে একটা জিনিস তৈরি হলো, A+B মিলে একটা জিনিস তৈরি করলো, কম্বাইন হয়ে গেল। যেমন মনে করো হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে একটাই জিনিস ওয়াটার হয়ে গেল। ব্যালেন্স করলাম না, হ্যাঁ, তাহলে এটা কম্বিনেশন রিয়াকশন। আচ্ছা, যদি এমন হয় যে এ ব্রেকডাউন হয়ে B+C হয়ে গেল, দুটা থেকে একটা হলে কম্বিনেশন, একটা থেকে যদি দুটা হয় তাহলে ডিকম্পোজিশন, ভেঙে যাওয়া। যেমন আমি বলছি ওয়াটার, এটাকে উল্টা করে লিখি, ওয়াটারকে যদি ইলেকট্রিসিটি দিই তাহলে এটা আবার H2+O2 তে ভেঙে যাবে। এটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। বুঝতে পারছো তো? এখানে কোনো কঠিন কিছু লাগছে বলো? আচ্ছা, তারপরে যদি এবার এইভাবে লিখি, দেখো এগুলোকে সরাই। হ্যাঁ, মনে করো এখানে আছে AB+C, এবার সিটা বি এর জায়গায় চলে আসলো, হয়ে গেল AC+B। তাহলে এটাকে বলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। সিটা বি কে ডিসপ্লেস করে দিল। দেখাচ্ছি, কি বুঝতে পারলাম না? এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি, একটা এক্সাম্পল দেখে নিই, দাঁড়াও। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, হ্যাঁ এই তো। মনে করো Cu+SO4, CuSO4 মানে কপার সালফেট প্লাস জিঙ্ক। তাহলে কি হবে, যে জিঙ্কটা কপারের জায়গায় চলে আসবে, তাহলে হয়ে যাবে ZnSO4
প্লাস সিইউ। তাহলে এটার জন্য রিঅ্যাক্টিভিটি সিরিজটা লাগবে। হ্যাঁ, হয়তো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে যখন আসবে আমি বুঝিয়ে দিব। কি বুঝতে পারছো তো জিনিসটা? এখানে একটা জিনিস, এই যে একা একা ছিল, যে একা একা ছিল ও জোড়ায় ঢুকে গেল, আর একে একা একা করে দিল। কি যেন বলে ওটাকে, লাভ ট্রায়াঙ্গেল। বুঝতে পারলা? আচ্ছা, ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্টও ডিসপ্লেসমেন্টের মতনই, খালি দুইবার হবে। দুইবার হবে। মনে করো আমি বললাম এ বি প্লাস সি ডি, ঠিক আছে? মনে করো সি বি এর জায়গায় চলে আসলো, বি সি এর জায়গায় চলে আসলো। তাই হলো সি যদি বি এর জায়গায় চলে আসে তাহলে এটা সি এর সাথে লেগে যাবে, হয়ে গেল এসি। আর বি যদি ডি এর জায়গায় সি এর জায়গায় চলে আসে তাহলে বিটা ডি এর সাথে লেগে যাবে, হয়ে যাবে বিডি। বুঝতে পারলাম? দুইবার ডিসপ্লেসমেন্ট হবে, ওটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। আর অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন এখন বুঝাবো না, ওটা এই এত ইজিলি ওটা হবে না। ওটার অনেকগুলো অক্সিডেশন রিঅ্যাকশনের অনেকগুলো জিনিস আছে, ওটা একবারে হবে না। শুধু সিম্পলি বলে রাখি, শুধু সিম্পল শুধু অক্সিজেন দিয়েই বলি। সাপোজ এ ও হয়ে আছে, মানে এ এর সাথে অক্সিজেন লেগে আছে, তো হলে কি যে এমন একটা রিঅ্যাকশন হলো যে এখন সিটা এর জায়গায় চলে আসলো, হয়ে গেল সিও প্লাস এ আলাদা হয়ে গেল। তাহলে দেখো এখানে, সরি, এখানে দেখো সিটা একা একা ছিল, ওর সাথে অক্সিজেন লেগে গেল, মানে প্লাস অক্সিজেন। অক্সিজেন লেগে যাওয়াকে অক্সিডেশন বলে। অক্সিজেন লেগে যাওয়াকে অক্সিডেশন বলে। আর এ যার সাথে অক্সিজেন ছিল, এখন আর এর সাথে অক্সিজেন নেই, তার মানে মাইনাস অক্সিজেন, এটাকে রিডাকশন বলে। এটাকে রিডাকশন বলে। ডিসপ্লেসমেন্টের এখানে যদি অক্সিজেন ব্যাপারটা ঢুকে যায় তাহলে এটাকে অক্সিডেশন রিডাকশনও বলা হয়। অক্সিজেন লেগে যাওয়াকে অক্সিডেশন, আর অক্সিজেন সরে যাওয়াকে রিডাকশন বলে। হাইড্রোজেন, ওই জন্যই বললাম শুধু অক্সিজেন দিয়ে না, এটা হাইড্রোজেন দিয়েও হয়, আমাদের ফটোসিনথেসিসে বুঝিয়েছিলাম। হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে আবার অক্সিডেশন বলে, হাইড্রোজেন লেগে যাওয়াকে আবার রিডাকশন বলে। সেই জন্য আমি বললাম যে অক্সিডেশন রিডাকশনটা পরে আরো ডিটেলে বুঝাবো। আগের গুলা এগুলো বুঝতে পারলে তো, 1 2 3 4 এগুলো। তাহলে চলে আসো একটা একটা করে এবার এক্সাম্পলে ঢুকি। কম্বিনেশন রিঅ্যাকশন যখন দুটো জিনিস মিলে একটা হয়, those reactions in which two or more substances combine to form a single substance are called combination reactions. যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন কম্বাইন করে ম্যাগনেসিয়াম অক্সাইড। ওই যে ম্যাগনেসিয়ামের রিবনের পুরানো, এটাতে এই নিয়ে 3বার করলাম। হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে হয়ে গেল, কম্বাইন করে হলো ওয়াটার। দুটা মিলে একটা বা তিনটা মিলে একটা হলেই ভাববা এটা কম্বিনেশন রিঅ্যাকশন। এক্সাম্পল 3। এই যে এখন আবার লোড হতে টাইম লাগবে। কার্বন প্লাস অক্সিজেন কম্বাইন হয়ে গেল কার্বন ডাই অক্সাইড। তারপরে মনে করো হাইড্রোজেন প্লাস ক্লোরিন মিলে হয়ে গেল HCl গ্যাস। বুঝতে পারলো তো? সব এগুলো এই ফার্স্টের কয়েকটা খুবই ইজি। তারপরে মনে করো সোডিয়াম প্লাস ক্লোরিন হয়ে গেল NaCl, সোডিয়াম ক্লোরাইড। তারপরে 6 নম্বর আয়রন প্লাস সালফার হয়ে গেল আয়রন সালফাইড। আয়রন প্লাস সালফার হয়ে গেল আয়রন সালফাইড, দুটো মিলে একটা। তারপরে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড যেটাকে বলে লাইম অর কুইক লাইম, যখন ওটা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে ওটাকে বলে স্লেকড লাইম। এটাতে হিটও প্রডিউস হয়, এক্সোথার্মিক রিঅ্যাকশন। হয়েছে?
7 নাম্বার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ডিসকাশন আছে, দেখে নাও, এই ডিসকাশনটা দেখে নাও। The substance which we use for white washing, হোয়াইট ওয়াশিং করা কাকে বলে? দেওয়াল প্লাস্টার করার পরে যে চুনটা দেওয়া হয় যাতে রংটা ভালো করে ধরে। হোয়াইট ওয়াশিং আওয়ার হাউস আমরা কি করি? লাইম অর কুইক লাইম, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেই আমরা, which is calcium, sorry, which is calcium oxide, CaO, which is calcium oxide, CaO. We put calcium oxide in a drum and add water to it slowly, plus H2O. Add water to it slowly. Calcium oxide reacts with water vigorously to form a white solid called calcium hydroxide or slackline. Calcium hydroxide, CaOH whole 2, এটা তৈরি করে। বুঝতে পারলা? এইবার এইরকম এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা যখন তৈরি হলো, এটা কিন্তু প্রচন্ড গরমও হয়, হিট, এক্সোথার্মিক রিয়াকশন। এবার এটা যখন একটু ঠান্ডা হবে, তারপরে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনটাকে দেওয়ালে অ্যাপ্লাই করা হবে, তোমার ওয়ালে অ্যাপ্লাই করা হবে। এবার ওয়ালে আমি কি অ্যাপ্লাই করলাম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাপ্লাই করলাম, এই যে ওয়ালে অ্যাপ্লাই করলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাটমসফিয়ারের কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করবে, অ্যাটমসফিয়ারের কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করে হার্ড হয়ে যাবে, আর যে বাঁচা বাঁচা ওয়াটার তৈরি হবে এটা ইভাপোরেট হয়ে যাবে। এটাকে হোয়াইট ওয়াশিং করা বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াইট ওয়াশিং দিয়ে এই যে এই ওয়ার্ডটা তুলে কোশ্চেন দেয়, রাইট ডাউন দ্য স্টেপস অফ হোয়াইট ওয়াশিং। একটা স্টেপ না কিন্তু, দুটা স্টেপ, এটা একটা, এটা দুইটা। এই যে দেখো লেখা আছে যে more water is then added to get calcium hydroxide solution. This calcium hydroxide solution is then applied to the wall of the house. The calcium hydroxide solution when applied to the wall reacts slowly with the carbon dioxide gas, এই যে carbon dioxide, to form a thin shining layer of calcium carbonate on the wall, এই যে calcium carbonate হয়ে হার্ড হয়ে যায়, আর বাঁচা কুচা ওয়াটার ইভাপোরেট হয়ে যায়। এটাকে হোয়াইট ওয়াশিং করা বলে। এখান থেকে তোমার হচ্ছে এই এতটা। Since the process gives a white shiny appearance to the wall of the house, it is called white washing. সেই জন্য ওয়ালে মানে চুন দেওয়ার পরে 3-4 দিন ওয়েট করতে হয়। মনে রেখো ক্যালসিয়াম অক্সাইড কে বলা হয় কুইক লাইম, QL। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে বলা হয় স্লেক লাইম, স্লেক লাইম। এইটা হচ্ছে স্লেক লাইম, ওটা কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট। ওটা কোনো লাইম না, ওটা এমনি একটা কিছু মানে শক্ত একটা ইয়ের মতো। হলো হোয়াইট ওয়াশিং। এক্সাম্পল 8। আচ্ছা তাহলে এইখানে যে এইটা কিন্তু হচ্ছে আমাদের কম্বিনেশন রিঅ্যাকশন, এইটা এইটা হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। কারণ এইটা কিন্তু কম্বিনেশন রিঅ্যাকশন না, কিন্তু দেখো এখানে কিন্তু দুটো জিনিস তৈরি হচ্ছে, এটা কম্বিনেশন রিঅ্যাকশন না, বুঝলা? হ্যাঁ, এটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনও না, এটা অক্সিডেশন রিঅ্যাকশন। ওটাতে আমি যাচ্ছি না, মোট কথা। হোয়াইট ওয়াশিংটা মনে রেখো ভালো করে, তাহলেই হবে। আর ও সরি, এই জিনিসটা এখানে লিখে রাখো, এই কেমিক্যাল ইকুয়েশনটা এখানে লিখে রাখো, এটা লাগবে। এই যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O, যেটা বইতে লেখা নাই, আছে একটু আগেই ছিল, কিন্তু এখানেও লিখে রাখো, হোয়াইট ওয়াশিং এর এই জায়গাটাতেও লিখে রাখো।
CaO plus H2O, CaOH2 plus heat. ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি অ্যামোনিয়া। যখন এটা কম্বিনেশন রিঅ্যাকশন অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপরে হচ্ছে কার্বন মনোক্সাইড অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে বানালো কার্বন ডাই অক্সাইড। এগুলো সবই দুটা দুটা জিনিস অ্যাড হয়ে একটা জিনিস বানাচ্ছে। এগুলো সোজা আছে। এক্সাম্পল 10, এটাও সোজা। সালফার ডাই অক্সাইড আর অক্সিজেন রিঅ্যাক্ট করে বানাচ্ছে সালফার ট্রাই অক্সাইড। ডাই অক্সাইড দুটো অক্সিজেন, ট্রাই অক্সাইড তিনটা অক্সিজেন। ঠিক করে ব্যালেন্স করে নিতে হবে, দেখতে হবে। দেখো শুরু থেকেই কিন্তু তোমাদের এই যে 2SO2 2SO3 এগুলোর দরকার নাই। তুমি আগে সালফার ডাই অক্সাইড প্লাস অক্সিজেন প্লাস ইকুয়াল টু সালফার ট্রাই অক্সাইড লিখে দাও, পরে তুমি ব্যালেন্স করো। তুমি যদি আলাদা করে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন যদি মুখস্থ রাখতে চাও তাহলে মনে থাকবে না, উল্টা ভুল হয়ে যাবে। এবার এই যে যত কেমিক্যাল রিঅ্যাকশন প্র্যাকটিস করবা তত এই যে সালফার ডাই অক্সাইড মানে SO2 এগুলো ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। এগুলো একবারে হয় না, যত আমরা প্র্যাকটিস করব তত ধীরে ধীরে হবে। এই যে আগের গুলোতে, এই যে ধরে নাও তোমাকে বললো কার্বন মনোক্সাইড, তুমি এগুলো জানলে এগুলো করতে করতে তুমি শিখে যাবে কার্বন মনোক্সাইড মানে CO। এই অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে NH3, এগুলো করতে করতে শেখা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl, এগুলো আমরা করতে করতে শিখি, একবারে হয় না। প্রথমে ভুল হবে, প্রথমে জিজ্ঞাসা করবে যে স্যার অ্যামোনিয়াম, অ্যামোনিয়ার জন্য ফর্মুলা কি, আমি বলে দিলাম, তারপরে নিজেই নিজেই মনে পড়ে যাবে। কারণ এই রিয়াকশন গুলো এত আছে, এতবার আছে এই বইতে, যে তোমাদের এটা হবে। লাস্ট আজকের টপিক ডিকম্পোজিশন রিয়াকশন, যেটাতে আমি শিখালাম একটা কম্পাউন্ড ব্রেক হয়ে দুটো জিনিস তৈরি হলো। এ ব্রেক হয়ে মানে এটা কম্বিনেশন রিয়াকশনের অপোজিট। Those reactions in which a compound splits up into two or more simple substances, B plus C plus D ও হতে পারে, ওটা আলাদা আলাদা কেমিক্যাল রিঅ্যাকশনের ডিকম্পোজিশন আলাদা আলাদা হতে পারে, তিনটা জিনিসও তৈরি হতে পারে, চারটা জিনিসও তৈরি হতে পারে। আচ্ছা, একটু আগেই আমরা একটা জিনিস পড়েছিলাম, যতগুলো ডিকম্পোজিশন রিঅ্যাকশন সবগুলোই কি জানো, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক ভাঙতে হলে তোমাকে কোনো না কোনো ফর্মে এনার্জি দিতে হবে, শুধু হিট না, কোনো না কোনো ফর্মে তোমাকে এনার্জি দিতে হবে। সেই এনার্জিটা হিট হতে পারে, লাইট হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে। এটা কিন্তু মনে রেখো, সব ডিকম্পোজিশন রিঅ্যাকশন কিন্তু এন্ডোথার্মিক, এরা এনার্জি অ্যাবজর্ব করে স্প্লিট হয়। বুঝতে পারলাম? তাহলে দেখো এই যে এই জিনিসটা মনে রেখো, the decomposition reactions are carried out by applying heat, light or electricity. Heat, light or electricity provide energy which breaks a compound into two or more simpler compounds. আর এটা মনে রেখো যে please note that a decomposition reaction is just opposite of combination reaction. তো এবার যতগুলো এনার্জি লাগে, প্রথমে আমরা হিট দিয়ে কতগুলো দেখবো, দুই তিনটা, তারপরে লাইট দিয়ে দেখবো, তারপরে ইলেকট্রিসিটি দিয়ে দেখবো ডিকম্পোজিশন। এই যে এক্সাম্পল 1 কি লেখা আছে এখানে, হিট। হিট দিয়ে ডিকম্পোজ করলো কাকে, ক্যালসিয়াম কার্বনেটকে, লাইমস্টোন, একে হিট দিলে আবার তুমি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড পেয়ে যাবে। ওই যে হোয়াইট ওয়াশিং মনে পড়লো, হোয়াইট ওয়াশিং একটু আগে কি করলাম, এই যে ক্যালসিয়াম কার্বনেট লাস্টে তৈরি হচ্ছিল কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে, হ্যাঁ কি না? এটাকে আবার যদি তুমি হিট দাও, আবার ক্যালসিয়াম অক্সাইড মানে কুইক লাইম আবার পেয়ে যাবা, সাথে কার্বন ডাই অক্সাইড বেরোবে। এই কুইক লাইনে আবার জল দাও, আবার স্লেক লাইন আবার কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে আবার লাইমস্টোন মানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। বুঝলা? তাহলে এখানে দেখো, প্লিজ নোট দ্যাট ক্যালসিয়াম কার্বনেট ইজ অলসো
called limestone and calcium oxide formed from it is called lime or quicklime. এগুলোকে ব্র্যাকেট করে দাও, কোনটাকে কি বলে। এই লাইম ব্যাপারটা কিন্তু একটু জানাবে। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম অক্সাইড লাইম or quicklime, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্লেট লাইম, লাইম মানে চুন জল, আর ক্যালসিয়াম কার্বনেট লাইম স্টোন। তিন রকম জিনিস। ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবা যদি ওয়াটার অ্যাড করো, ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট পাবা যদি কার্বন ডাই অক্সাইড অ্যাড করো, আর ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেট পাবা যদি হিট অ্যাপ্লাই করো। এই যে দেখো লেখা আছে ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই যে দেখো হিট, এই যে হিট, এই যে ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইড। বুঝলা? এটাকে লিখে রাখতে পারো এই এই জিনিসটাকে, এই যে এটাকে লিখে রাখতে পারো। বুঝতে পারো? সিএ দাঁড়াও, CaOH হোল 2 হবে এটা, সিলেক্ট লাইন। এই লাইন জিনিসটা ভুলো না কিন্তু। তাহলে ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট, এটার একটা ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স আছে। এই যে এই কেমিক্যাল ইকুয়েশনটার একটা ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স আছে। কি করে ফ্যাক্টরি হচ্ছে মাইনিং করে এরকম ক্যালসিয়াম কার্বনেটের পাথর নিয়ে আসে, তারপরে ওগুলোকে হচ্ছে তোমার হিট করে এই যে ক্যালসিয়াম অক্সাইড বা লাইম বানায়, এই যে ক্যালসিয়াম অক্সাইড আর লাইম বানায়, যেটা আবার কিনা হোয়াইট ওয়াশিং এর কাজে লাগে। মনে করলো হোয়াইট ওয়াশিং, এই যে গুঁড়ো করে হিট করতে হবে তোমার। এমনি না হলে তো হিটটা ভিতরে ঢুকবে কিনা, তাই কি করে, তাই কি না? তো this is because calcium oxide lime obtained by the decomposition of calcium carbonate has many uses in industry, যেটা দিয়ে আমরা এই যে দেখো সিমেন্ট বানাতে পারি, গ্লাস বানাতে পারি, হোয়াইট ওয়াশিং এর জন্য পুট্টি বানাতে পারি, এগুলো খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট? বুঝতে পারলাম? বা তোমাকে করে দিল এখানে এ করে দিল, এই দুটো দিয়ে দিল, আর এখানে বি করে দিল। fill in the blanks A and B, তোমাকে করতে হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হিট। তারপরে সেকেন্ড কোশ্চেন দিল রাইট ডাউন দ্য কেমিক্যাল ইকুয়েশন। থার্ড কোশ্চেন দিল হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স অফ দিস কেমিক্যাল রিঅ্যাকশন। এই ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স কি, এটা দিয়ে সিমেন্ট গ্লাস এগুলো বানানো হয়। আচ্ছা, হিট দিয়ে ডিকম্পোজিশন করাকে থার্মাল ডিকম্পোজিশন বলে। হিট দিয়ে ডিকম্পোজিশন করাকে থার্মাল ডিকম্পোজিশন। এরকমই আরেকটা एग्जांपल 2, এটাতে অত কিছু নাই। পটাশিয়াম ক্লোরাইড হিট দিলাম, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন হয়ে গেল, একটা জিনিস ভেঙে দুটো হয়ে গেল। 3 নম্বরে চলে আসি। when ferrous sulfate is heated, ferrous sulfate FeSO4 হিট করলাম, তিনটা জিনিস তৈরি হয়ে গেল, ফেরিক অক্সাইড, সালফার, আবার সালফার ডাই অক্সাইড, আবার সালফার ট্রাই অক্সাইড।
তিনটা জিনিস তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু ডিকম্পোজিশন রিঅ্যাকশন। প্রথমে হয় কি যে ব্যাপারটা হচ্ছে যে ইন দিস রিঅ্যাকশন গ্রিন গ্রিন কালার, কোথায় লেখা আছে এটা শুরু কোথা থেকে, হ্যাঁ, এইটার কালার, ফেরাস সালফেটের কালার কিন্তু গ্রিন। যখন ওটাকে হিট করা হচ্ছে, ফেরিক অক্সাইড যখন হচ্ছে তখন কিন্তু ব্রাউন। এই কালার দিয়েও কোয়েশ্চেন দেয়। when a green color compound A is heated, then a brown color compound B with the production of sulfur dioxide and sulfur trioxide is produced. Write down the chemical equation. তোমাকে শুধু এটা দিয়ে দিল, A আর B। What is the condition necessary? তোমাকে বলতে হবে হিট। বুঝতে পারলা? এরকম এরকম কোয়েশ্চেন দিবে কিন্তু। তো এই জিনিসগুলো এখানে লেখা আছে যে এগুলো আন্ডারলাইন করে, ইন দিস রিঅ্যাকশন দ্য গ্রিন কালার অফ ferrous sulfate changes into brown due to the formation of ferric oxide. A smell of burning sulfur is obtained due to the formation of sulfur dioxide gas. এই যে সালফার ডাইঅক্সাইডের একটা স্মেল হয়, কিরকম স্মেল হয়, তোমার রটেন এগের মতো একটা স্মেল হয়, রটেন এগ স্মেল হয়। অনেক সময় সালফার ডাইঅক্সাইড কে মেনশনও করলো না, তোমাকে বললো উইথ দ্য প্রোডাকশন অফ স্মেল অফ রটেন এগ, ফাইন্ড আউট এ বি এন্ড সি। এরকম রাইট ডাউন দ্য কেমিক্যাল ইকুয়েশন। সালফার ডাইঅক্সাইডেরও এরকম অনেকটা পিক লবণের মতো, কিন্তু ওটা তো আর ওরকম লেখা যায় না, রটেন এগল, রটেন এগই লিখতে হবে। অ্যামোনিয়ারও একটা ডিস্টিংটিভ স্মেল হয়। Ferrous sulfate is also known as iron 2 sulfate or just iron sulfate, and ferric oxide is also known as iron 3 oxide. এগুলো জিনিস এক্সট্রা, এগুলো এমনি ব্র্যাকেট করে রাখবে ইনফরমেশনের জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আয়রন সালফেট আর ফেরাস সালফেট, এটাকে ন্যাচারালি এই ফর্মে পাওয়া যায় না। তুমি পিওর ফেরাস সালফেট পাবে না। ন্যাচারালি পাওয়া যায় FeSO4 এর সাথে, FeSO4 এর সাথে 7 মলিকিউলস অফ H2O ঢুকে থাকে, ক্রিস্টাল ফর্মে পাওয়া যায়। এটাকে বলা হয় হাইড্রাস ফেরাস সালফেট। এটাকে বলা হয়, না, জল থাকলে হাইড্রাস, হ্যাঁ, হাইড্রাস ফেরাস, হ্যাঁ, সালফেট। হুম, এবার এটাকে যদি হিট করো, হিট সিম্বল দিয়ে দিলাম, এবার তুমি পাবা FeSO4 ফেরাস সালফেট প্লাস 7 মলিকিউলস অফ H2O আলাদা হয়ে যাবে। এইবার তুমি এই ফেরাস সালফেটকে নাও, এইবার তুমি ফেরাস সালফেটকে নাও, তারপরে এটা স্টেপটা, মানে শুরু থেকেই এটা 1 নম্বর স্টেপ না, এটা 2 নম্বর স্টেপ। 1 নম্বর স্টেপ হচ্ছে এটা, ন্যাচারালি তুমি ফেরাস সালফেট কোথাও পাবে না, তুমি পাবে হাইড্রাস ফেরাস সালফেট। তো এটা এখানে লেখা আছে দা ফেরাস সালফেট ক্রিস্টাল, এরকম জল থাকলে ওগুলো ক্রিস্টাল ফর্মে থাকে। Crystal which are available in science laboratory are actually ferrous sulfate heptahydrate. হেপ্টা মানে 7টা H2O আছে জন্য হেপ্টা। যদি 8টা থাকতো তাহলে অক্টা, যদি 10টা থাকতো তাহলে ডেকা, যদি 2টা থাকতো তাহলে ডাই, এরকম। দে কন্টেন 7 molecules of water of crystallization. ওয়াটার থাকলে যদি ওটা ক্রিস্টাল ফর্মে থাকে তাহলে ওটাকে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলে। তারপরে ওটা থেকে তুমি ওটাকে হিট করলা, তাহলে 7 মলিকিউলস অফ H2O ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লুজ হয়ে যাবে, ওটা সরে যাবে, মানে এই দুটো আলাদা আলাদা হয়ে যাবে। তারপরে এটা নিয়ে তুমি এই কেমিক্যাল রিঅ্যাকশনটা করবা। এই, বুঝতে পারলা? এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশনের জন্য দেওয়া। তো তুমি এখানে একটা এই ছবি দিয়েও কোয়েশ্চেন দিতে পারে।
কিরকম কোয়েশ্চেন, যে এখানে মনে করো এখানে মনে করো গ্রিন এ দেওয়া আছে, গ্রিন এ, তারপরে হচ্ছে এই যে গ্যাস হ্যাভিং স্মেল অফ বার্নিং সালফার, তারপরে এরকমই আর একটা ছবি দেওয়া আছে যেখানে গ্রিনটা চেঞ্জ করে করে দিল ব্রাউন, ব্রাউন বি করে দিল, আইডেন্টিফাই এ এন্ড বি। তাহলে গ্রিন কালারের ফেরাস সালফেট, দেখে নাও, গ্রিন কালারের ফেরাস সালফেট হয়ে গেল ব্রাউন কালারের ফেরিক অক্সাইড। আর যে স্মেলটা পাওয়া বেরোচ্ছে, স্মেলটা কিসের? সালফার ডাই অক্সাইডের স্মেল, ওটা সালফারের, ওটা স্মেল। এরকম করে কোয়েশ্চেন গুলো কিন্তু দেয়, ভেবে ভেবে লিখতে হবে, মুখস্থ করে করে লিখতে হবে। এই এক্সপেরিমেন্টটা এমনি রিডিং করে রেখো, কেস বেসড কোয়েশ্চেন হিসেবে দিতে পারে। এক্সপেরিমেন্ট দিয়ে যদি কোয়েশ্চেন দেয়, কেস বেসড করে দিবে, এরকম ছবি তুলে একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে, কিন্তু এখানে কিছু বলা টলা থাকবে না, এখান থেকে ওই কেসের ভিতর থেকে কোনো অ্যান্সার পাবে না, তুমি জানলেই লিখতে পারবে, ওখান থেকে কোনো অ্যান্সার পাবে না। হ্যাঁ, এটা হার্ড কেন? হার্ড বলছো কেন? এটা তো তুমি জেনে গেলা, জিনিসটা জানার পরে আবার হার্ড কেন? ঠিক আছে, আরো ডিকম্পোজিশন রিঅ্যাকশনের এক্সাম্পল আছে। লিড নাইট্রেট, এটা কালারলেস, দেখে নাও কালার গুলো দেখবা, কিন্তু কালারলেস লিড নাইট্রেট। ওটাকেও হিট করলে লিড মনোক্সাইড, যেটা ইয়েলো কালারের, নাইট্রোজেন ডাই অক্সাইডের ব্রাউন ফিউম বাড়াবে আর অক্সিজেন গ্যাস তৈরি হবে। ব্রাউন ফিউম, এটা কিন্তু গ্যাস, এটা কিন্তু গ্যাস। আর যেটা পড়ে থাকবে ওটা ইয়েলো কালারের পড়ে থাকবে, ওটা কিন্তু সলিড। তাহলে তুমি এই যে এরকম লিড নাইট্রেট নিলা, যেটা কালারলেস, এই যে এরকম টেস্ট টিউবে নিলা, কালারলেস, এদিকে দেখো, এইদিকে বার্নারে তুমি বার্ন করছো, এখান দিয়ে বললো ব্রাউন ফিউম বাড়াচ্ছে, ব্রাউন ব্রাউন ফিউম বাড়াচ্ছে, ব্রাউন গ্যাস, এটাকে করে দিল এক্স, এটাকে করে দিল মনে করো ওয়াই। ঠিক আছে, তারপরের সেটআপে আর একটা ছবি দেওয়া আছে, বা ছবিটা দেওয়া নাই, থাকতেও পারে, নাও দেওয়া, নাও থাকতে পারে। এটা পড়ে থাকলো ইয়েলো কালারের, যেটা পড়ে থাকলো সেটা লিড মনোক্সাইড ইয়েলো কালারের, ওইটাকে করে দিল মনে করো জেড, এক্স ওয়াই জেড, এরকম। তাহলে এগুলা মুখস্থ করা ছাড়া কোনো বুদ্ধি নাই, বুঝলে কি না? এরকম ছবি তুলে কোশ্চেন দিবে, এক্সাম্পল 4 হয়ে গেল। কোশ্চেন থাকলে বলবা, এই যে ছবিটা, এরকম ছবি দিয়ে অজস্র কোশ্চেন পায়, অজস্র। আর তারপরে হচ্ছে লাস্ট মনে হয় ওয়াটারের ডিকম্পোজিশন। না, ওয়াটার আছে, NaCl আছে, AgCl, অনেকগুলো আছে না। আচ্ছা, ওয়াটারের ডিকম্পোজিশনের আগে অবধি তোমাদের পড়া দেওয়া থাকে, মানে লিড নাইট্রেট পর্যন্ত, এতটাই দেওয়া থাকবে। তারপরের দিন আমরা ডিকম্পোজিশনটা কন্টিনিউ করে যতটা চ্যাপ্টারটা টানা যায় কন্টিনিউ।